নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, অভিযোগ নেতাদের। প্রলাপ বকছে দলটি, পাল্টা জবাব ক্ষমতাসীনদের। সমবায়ের মাধ্যমে দারিদ্র্য হবে বিমোচন, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। এবং হজ যাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি ৩২,০০০-এর বেশি মুসল্লি। প্রক্রিয়া চলছে, জানালো হজ অফিস। নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন গাইডরা, অভিযোগ মুসল্লিদের। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়, সঙ্গে আছি আমি মনির হোসাইন। সরকার জনসমর্থন হারিয়েছে বলেই ৭ জানুয়ারির চাইতেও কম ভোটার ছিল উপজেলা নির্বাচনে, এমন দাবি করে বিএনপি নেতারা বলেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। নয়াপল্টনে বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দেন, রাজপথের আন্দোলনেই হটানো হবে ক্ষমতাসীনদের। ৫ বছরের বেশি সময় ধরে রাজনীতির বাইরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির মামলায় সাজা, শারীরিক অসুস্থতা সহ নানা কারণে তার রাজনীতিতে ফেরা অনিশ্চিত। বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার বারবার আবেদন করলেও নাকচ করেছে সরকার। এই অবস্থায় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে আবারও রাজপথে বিএনপি। দুদিন পরেই বিশ্ব মা দিবস। সেই থিমকে ধরেই শুক্রবারের দলের সমাবেশের প্রতিপাদ্য করা হয় সংকটে মা, মাটি, দেশ। ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে দলের সর্বস্তরের নেতাকর্মীর মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। 5:30টার দিকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নাইটাঙ্গেল ফকিরাপুল হয়ে শেষ হয় নয়াপল্টনে এসে। এর আগে সমাবেশে উপজেলা নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে নেতারা বলেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। জনগণ কেউ যায়নি। বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে। এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জুয়াচুরি হয়েছে, জালিয়াতি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। সরকারের রিমোট কন্ট্রোল কার হাতে? মোদির হাতে না, ওদের দুবারের হাতে না, রয়েছিলেন ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদের কাছে। নেতাকর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয়, লড়াই করে সরকারকে হটানোর আশা বিএনপি নেতাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিশৃঙ্খলার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় একথা বলেন তিনি। এ সময় শনিবার ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণাও দেন তিনি। গত বছরের আগস্ট থেকে শুরু হয় রাজপথে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি। একই দিনে দুই দলের কর্মসূচি রাজপথে উত্তাপ ছড়ায়। দীর্ঘদিন পর এবার দেখা গেল ভিন্ন চিত্র। শুক্রবার বিএনপি মাঠে সমাবেশ করলেও কার্যালয়ে যৌথ সভা করেছে আওয়ামী লীগ। যৌথ সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে আন্দোলনের নামে আবারও অগ্নিসন্ত্রাসের পায়তারা করছে বিএনপি। তিনি বলেন দলটির কর্মসূচির দিনে অরক্ষিত হয়ে পড়ে ঢাকা, তাই ভবিষ্যতে বিএনপিকে মাঠ ছেড়ে না দেওয়ার ঘোষণা ওবায়দুল কাদেরের। বিএনপির সমাবেশ মানেই রক্তপাত। গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যা হতে পারে এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন ভারত নয়, জনগণের ভোটেই ক্ষমতায় আওয়ামী লীগ। ভারতকে খুশি করার তো আমাদের দরকার নেই। আমরা আমাদের শক্তিতে, সামর্থ্যের উপর ভর করে আছি। ভারতের দয়ায়
আমরা টিকে থাকবো, ক্ষমতা থেকে সরে যাব। 75-এ আমরা ক্ষমতা ছিলাম, বঙ্গবন্ধু আর থাকবো। শনিবার ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের জানান, 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকল মহানগর, জেলা, উপজেলায় দিনটি পালন করা হবে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমানের উন্নয়ন করা হবে। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন সরকার প্রধান। বলেন, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবেন কৃষকরাও। বাবুল হোসেনের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। সাধারণ ছুটির দিনের চেয়ে শুক্রবারের দিনটি কিছুটা ভিন্ন আমেজে কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভোর 7টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল 10টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে। ছিল ফাতিহা পাঠের আয়োজনও। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন সরকার প্রধান। সেখানে তখন উপস্থিত আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন এই উদ্যোগে সম্পৃক্ত তৃণমূলের মানুষ। তাই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন সরকার প্রধান। আমার বাড়ি আমার খামার, এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে, এটাই একটা আশার কথা। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইট কাজে দেবে সবার, বলেন প্রধানমন্ত্রী। এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। হজযাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি 32,000-এর বেশি মুসল্লি। তবে হজ অফিস বলছে তাদের ভিসা প্রক্রিয়া চলমান। এদিকে মুসল্লিদের অভিযোগ, নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন গাইডরা। পাড়ি দিতে হবে 5,000 কিলোমিটার পথ। তাতে কি, মহান আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান সব সময়। তাই তো ঢাকা থেকেই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন মক্কার উদ্দেশ্যে রওনা করা হজ যাত্রীরা। কাবা শরীফ তাওয়াফের পাশাপাশি মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করার আশায় মুখিয়ে আছেন হজ যাত্রীরা। কিছুটা সময় হাতে নিয়ে আগেই সৌদি আরবে রওনা হতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। তাই তো ফ্লাইটের কয়েক ঘন্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও কারো যেন নেই এতটুকু ক্লান্তি। অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো। জানান এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। যারা আগে হজ করে এসেছেন তাদের দাবি, হজ গাইডরা তাদের দায়িত্ব পালনের থেকে নিজেদের হজ পালনের ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ চাইলেন অনেকে। বিভিন্ন কান্ট্রির সহযোগীরা, কর্মীরা বিভিন্ন রাস্তায় দাঁড়ায় থাকে, যে কোনো হাজি যদি হারায় যায় তার লোকেশনটা ইন্ডিকেট করে তাকে পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করে। এই জায়গাতে বাংলাদেশের কর্মীদের আমরা খুব অভাব ফিল করছি। মোয়াল্লেমরা ঠিক সময় দিতে চান না, ওনাদেরকে শিপ গাইড করতে চান না। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনো 32,600 জনের ভিসা ইস্যু হয়নি। যদিও হজ অফিস বলছে ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। 51,529টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, তার মধ্যে সরকারি মাধ্যমে 3,990টি। সঙ্গে তাদের দাবি এবছর বেড়েছে আরও অন্যান্য সুযোগ সুবিধা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সামনের হিট ওয়েভ পূর্বাভাস ঘিরে নতুন করে পরিকল্পনা করছে বিদ্যুৎ বিভাগ।
প্রধানমন্ত্রীর নির্দেশে এবার শুধু গ্রামে নয়, বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য আনা হবে শহরেও। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ঘাটতিতে লোডশেডিং করা হবে ঢাকা ও আশেপাশের এলাকায়। জ্বালানি আমদানিতে ডলার সংস্থানই মূল সমস্যা বলে মনে করেন নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। কাঠফাটা রোদের তেজ, লোহাওয়া রেকর্ড ভাঙাগড়া তাপমাত্রায় দেশের ইতিহাসে নজিরবিহীন দাবদাহের দাপট ছিল এপ্রিলে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে যুক্ত হয় অসহনীয় লোডশেডিং। প্রচণ্ড খরতাপে গ্রামীণ জনপদে দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় চরম নাভিশ্বাসী দিন কাটে সাধারণ মানুষের। রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পরও মিলেনি স্বস্তি। কোনো দিন বিদ্যুৎ ঘাটতি ছাড়াই 3000 মেগাওয়াট। এখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসায় কমেছে বিদ্যুৎ চাহিদাও। তবে স্বস্তির এই সময় কতটা স্থায়ী হবে তা নিয়ে রয়েছে সংশয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, সপ্তাহখানেক পর আসতে পারে আরও একটি তাপপ্রবাহ। এতে শঙ্কা জাগছে ফের লোডশেডিংয়ের। সেক্ষেত্রে এবার আর আগের মতো গ্রামে টানা লোডশেডিং নয়, বরং গ্রাম শহরে ভারসাম্য আনতে চায় বিদ্যুৎ বিভাগ। যদি পাওয়ার না দিতে পারি তাহলে লোডশেড করতে হবে, এক জায়গার লোড আরেক জায়গায় ব্যস্ত হবে। আমরা যেটা করতেছি এখন, আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। আমি মনে করতেছি যে প্রয়োজন হবে না হয়তো। আমরা এটাও বলছি প্রাইভেট সেক্টরকে তেলটা সময় মতো যোগান দেওয়ার জন্য, পিপিসিকে বলছি যে বাকিতে তেল দেওয়ার জন্য। তবে পরিকল্পনা যাই থাকুক, জ্বালানি আমদানিতে অর্থ না পেলে ফেস্তে যাবে সব পরিকল্পনাই। যদি আমরা সময় মতো অর্থের যোগান দিতে পারি তাহলে কোনো সমস্যাই হবে না। আমরা এখন যথেষ্ট পরিমাণের পাওয়ার প্ল্যান্ট হাতে আছে, ট্রান্সমিশন লাইন আছে, সবকিছু আছে। সবকিছুর জন্য যে ডলার দেওয়ার দরকার, যতটুকু দেওয়ার দরকার ফাইন্যান্স মিনিস্ট্রি দিচ্ছে না। বিদ্যুৎ খাতের জন্য যদি এইভাবে বলা হয় তাহলে তো তারা কখনোই রিলায়েবল বিদ্যুৎ আর যতখানি প্রয়োজন তারা দিতে পারবে না। বর্তমানে দেশে 27,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সরবরাহ 16,000 মেগাওয়াট না ছাড়ানোর মূল কারণ জ্বালানি সংকট। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাভারে নয়, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন 6। দেশের প্রথম এই রেলের উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে। এরই মধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। রাশেদ লিমনের রিপোর্ট। নগরবাসীর স্বপ্নবাহন মেট্রো রেল হরদম চলছে উত্তরা থেকে মতিঝিল। বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে। এদিকে এমআরটি লাইন 6 নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে। পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেবার। তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্টরা। আমাদের প্রথম টার্গেটটা হলো টঙ্গী জাংশনটাকে কানেক্ট করা। আমরা রেলওয়ে স্টেশন এবং টঙ্গী যে সড়ক জাংশনটা আছে এটাকে আমরা কিভাবে কানেক্ট করি, তাইলে হয়তো এটা থেকে জনসাধারণ একটা বেশি উপকার পাবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী পর্যন্ত নেওয়া হবে এই রেল। পরিকল্পনা টঙ্গী রেল স্টেশন পর্যন্ত পথটি যুক্ত করার। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত এই পথে তৈরি হয়েছে বিআরটি, সঙ্গে আছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে। ফলে নতুন করে আরও একটি উড়ালপথ তৈরি করা দুরূহ হয়ে পড়েছে। মোটামুটি একটা রুট অ্যালাইনমেন্টে বসতে পারলে আমিও ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা দেখব, আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে তারাও এটা ব্যক্তিগতভাবে দেখবে, তারপরে হয়তো এটার ব্যবসা আমরা ফার্দার ডিসিশনে আমরা বসতে পারবো। এই পথটি যুক্ত হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে 48 মিনিট। স্বপ্নযাত্রার শুরু থেকেই ধীরে ধীরে যেন আস্থার প্রতিদান হয়ে উঠছে এই মেট্রো রেল। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে এর পরিধি, বাড়ছে যাত্রী চলাচলও। তবে এই চলাচল আরও বেশি যাত্রী বান্ধব করতেই এখন নতুন নতুন নানা পদক্ষেপ নিচ্ছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার সিগারেটের প্যাকেটে মিলল 7টি স্বর্ণের বার। শুক্রবার রাত 9টার দিকে বিমানবন্দরের 1 নম্বর কনভেয়ার বেল্টের পাশে বাথরুমের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট থেকে 7টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো কালো কস্টেপে শক্ত করে সিগারেটের প্যাকেটে আটকানো ছিল। এসব বারের ওজন প্রায় 1 কেজি, যার বাজার মূল্য 70 লাখ টাকা। এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে বারগুলো জব্দ করা হয়। তাদের ধারণা চালানটি এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আনা হয়েছে।
ঠাকুরগাঁয়ে ইট ভাটার ধোঁয়ায় ৬০ একর জমির ধান চিটে হয়ে গেছে। অভিযোগ পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে গেলে দৌড়ে পালান ভাটা মালিক। উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন অর্ধশত কৃষক। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। প্রশাসনিক কর্মকর্তাদের দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন ইটভাটার মালিক আলী আকবর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রমিজ আলম সহ কৃষি কর্মকর্তারা ইটভাটার নির্গত ধোঁয়ায় কৃষকের ক্ষতিগ্রস্ত ধান পরিদর্শনে গিয়ে হাতে নাতে পান প্রমাণ। কৃষকদের অভিযোগ, ইটভাটার নির্গত ধোঁয়ার কারণে ৬০ একর জমির ধান চিটা হয়ে গেছে। অর্ধশতাধিক কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। পরে ক্ষতিগ্রস্ত কৃষকরা ইটভাটা মালিককে ক্ষতিপূরণ দিতে বললে তাদের কথা পাত্তাই দেননি। উপায় না পেয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। এগুলো ধান বের হচ্ছে, এগুলোতে কোনো চাউল বলতে কিছু নেই, এটা শুধু ধানে আছে। ঋণ মহাজন করে ধান করছি, ঋণের টাকা আমি কিভাবে পরিশোধ করব? আমার জমি বেচা ছাড়া কোনো উপায় নেই। আর এই ইট ভাটার কারণে আমার এত ফসল নষ্ট হয়ে গেছে, আমরা এখন কৃষকরা কোথায় গিয়ে দাঁড়াবো, কি খায় বাঁচবো? এই জ্বলানো ধানের ক্ষতিপূরণ যেন আমরা ন্যায্য মূল্য পাই। তবে কৃষকের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেসব ভাটার জন্য এই ক্ষতিটা হয়েছে সেটা নিরূপণ করা হবে এবং দোষী কারা সেটাও নির্ধারণ করা হবে। এবং আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি যে ক্ষতিপূরণের যে ব্যবস্থাটা সেটা যাতে যথাযথভাবে কৃষকরা পায় এবং সেটা আদায়ের জন্য আমাদের উপজেলা প্রশাসন পাশাপাশি আমাদের যারা আছে সবাই আমরা কাজ করছি। ওই এলাকায় আলী আকবর, শাহজাহান ও বেলালের ৩টি ভাটায় প্রতি বছর ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ব্যবসা বাণিজ্যে সুবিধা করতে পারছেন না আমদানিকারকরা, এমনটাই দাবি রাজধানীতে চলা ইউএস ট্রেড শোতে অংশ নেয়া ব্যবসায়ীদের। এবারের আয়োজনে অনেক প্রতিষ্ঠানই দিচ্ছে মূল্য ছাড়, সাড়া মিলেছে শিক্ষার্থীদের মাঝেও। রাজধানীতে ৩ দিনের ইউএস ট্রেড শো ২০২৪-এর আয়োজন করা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি মিলছে দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন তথ্য। ওদের একটা প্রোগ্রাম আছে 5 স্টেপ, যেখানে হচ্ছে গিয়ে ভিসার জন্য আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো। আমাদের ওখানে কাউন্সিল করেছে আমাকে স্টেট ডিপার্টমেন্ট নেটওয়ার্কে। সো দ্য মোস্ট অথেন্টিক এন্ড কারেন্ট ইনফরমেশন স্টুডেন্টরা আমাদের কাছ থেকে পায়। আসরে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স স্টল। ক্রেতাদের জন্য দেওয়া হচ্ছে বাড়তি ছাড়। এখানে হিউজ ডিসকাউন্ট আছে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো, বিভিন্ন প্রোডাক্ট 25%, 15% অ্যান্ড 40%-এরও ছাড় আছে। অটোমেটিক পদ্ধতিতে ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন দর্শনার্থীরা। আমি এর আগেও করেছি মালয়েশিয়াতে, সিমিলার আসছে। এই অ্যানালাইজারটা, হেয়ার অ্যানালাইজারটা আমাদের বেশিরভাগ মানুষের জন্য অনেক বেশি হেল্পফুল। প্রবলেমটা আগে ফাইন্ড আউট করি, অ্যানালাইজার মেশিন দ্বারা ফাইন্ড আউট করে ওই প্রবলেমের সলিউশনটা দেওয়ার চেষ্টা করি। যুক্তরাষ্ট্র বাংলাদেশ দুদেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যে জড়িত ব্যবসায়ীরা এবার অভিযোগ করছেন ভ্যাট আদায় নিয়ে। চার্জটা আমাদের বেশি পড়তেছে, আনার যে খরচটা, এটা ডলারের রেটটা বাড়ার কারণে। এছাড়া বিজনেস আগের মতোই আছে। বাংলাদেশের উচিত যে আমেরিকান বিজনেস যারা করে তাদেরকে একটু যেন তারা সুন্দরভাবে করতে পারে, হ্যাসেল কম হয়। 3 দিনের এই ট্রেড শো শেষ হচ্ছে শনিবার। প্রতিদিন চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে মাছ মাংসের পাশাপাশি উত্তাপ রাজধানীর কাঁচা বাজারেও। সব সবজির দাম 50 টাকার ওপরে। পেঁপে ঠেকেছে সেঞ্চুরিতে, ব্রয়লার মুরগি বেড়েছে কেজিতে 10 টাকা, ডিমের ডজন ঠেকেছে 150-র ঘরে। 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজার দেখে বোঝার উপায় নেই চাহিদার তুলনায় রয়েছে সরবরাহে ঘাটতি। তারপরও চড়া দামে কিনতে হচ্ছে সব ধরনের সবজি। মিরপুর শাহালি মার্কেটে 1 কেজি পেঁপে বিক্রি হচ্ছে 100 টাকায়। 100 টাকা পেঁপের কেজি চাচ্ছে, তো আসলে এটা আমার মনে হয় না যে এটা কোনো যুক্তিযুক্ত কথা। এটা রাজধানীর এই বাজারে 1 কেজি বেগুন কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 90 টাকা। করলা আর ঢেঁড়সের দাম পড়ছে 80 টাকা। 50 টাকার নিচে মিলবে না কোনো সবজি। দাম বৃদ্ধির জোয়ারে সপ্তাহ ব্যবধানে 50 টাকা বেড়ে কাঁচামরিচের কেজি ঠেকেছে 150 টাকা। ক্রেতাদের অভিযোগ, পণ্যের সঙ্গে বিক্রেতারা যেন বাজারে এনেছেন দাম বৃদ্ধির চুক্তির ভান্ডার। পেঁপেটা কিন্তু এখন সিজন না, একদমই আনসিজন। এটা শীতের মৌসুমে অনেক গাছ একদম জায়গা ধরে,
আর এখন কিন্তু তেমন একটা ধরে না। সামর্থ্যের মধ্যে যেখানে 1 কেজি নেওয়ার কথা ছিল লিস্ট ধরা দিয়েছে, এখানে হয়তো আমি আধা কেজি কিনে নিয়ে যাব। পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও। সপ্তাহের ব্যবধানে পাঙ্গাস আর তেলাপিয়া মাছের কেজিতে বেড়েছে 50 টাকা, বিক্রি হচ্ছে 220 টাকায়। পাবদার জন্য গুনতে হবে 500, আর চিংড়ির কেজি উঠেছে হাজারের ঘরে। কেজিতে 40-50 টাকা বেড়ে গেছে। আমরা তো মধ্যবিত্ত লোক, আমরা তো করার কিছুই নেই। গাঙ্গে নদীতে পানি ময়লা হয়ে গেছে, আবর্জনা হয়ে গেছে, মাছ মুছ কম। বাজার মনিটরের যে সেল আছে তারা অকার্যকর হয়ে গেছে। মাংসের বাজারে গত সপ্তাহে 210 টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লারের দাম শুক্রবার সকালে উঠেছে 230 টাকায়। কেজি ওজনের সোনালী কিনতে গুনতে হচ্ছে 400 টাকা। সরবরাহ কমের কারণে দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। ডিমের ডজন ঠেকেছে 150 টাকায়। 200 টাকার নিচে তো ব্রয়লার মুরগি দাম বাড়ার পর আর কমতেই আছে না, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। একটা সিস্টেমে চললে জনগণ আমরা আর কি বাজার করে স্বস্তি পাবো। যেই জায়গায় আপনার মাল উৎপাদন হয় সেই জায়গার থেকে মাল দাম প্রতিদিন আপ ডাউন হয়। ডিমের দাম অনেক বেশি, 50 টাকা হালি নিচ্ছে। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, আর 1 কেজি খাসির মাংসের কেজি 1100 টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অধিক মুনাফা লাভের প্রবণতার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে ক্যাবের জেলা ও উপজেলা প্রতিনিধি সম্মেলন এবং ভোক্তা অধিকার শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় ক্যাবের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এছাড়াও জনবল বৃদ্ধির মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রমে গতি ফেরানোর বিষয়ে আলোচনা হয়। প্রতিটা পদে পদে যেভাবে আমরা অতি মুনাফার যে বিষয়গুলো ছড়িয়ে গেছে, আমাদের নিত্য পণ্যের ক্ষেত্রে আমাদের ইনফ্লেশন, আমাদের মূল্যস্ফীতি হয়েছে অলমোস্ট 15% দেখাচ্ছে। ওষুধ থেকে শুরু করে শিশু খাদ্য, আমরা ডায়াবেটিকের স্ট্রিপ থেকে শুরু করে আমরা হার্টের বাল পর্যন্ত এখানে আমরা নকল ভেজাল এগুলো বিক্রি করছি। প্রতিটা স্তরে প্রতিটা ব্যক্তি যারা এটার সাথে জড়িত তারা সুযোগ পেলেই তারা এখানে অতি মুনাফার জন্য এই কাজগুলো করছে। নির্ধারিত সময়ের মধ্যেই মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নেয়ার কথা জানালো ভারত। ঘোষণাটি এমন সময় এলো যখন ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির বৈঠক করেছেন দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। মালদ্বীপে মইজু সরকার ক্ষমতায় আসার পর মালে নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এসব পদক্ষেপ নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মালদ্বীপের শাসন ক্ষমতায় আছেন চীনপন্থী বলে পরিচিত মোহাম্মদ মুইজ্জু। তিনি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে নানা ইস্যুতে মালদ্বীপের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। এরই মধ্যে মুইজ্জু সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে ভারত সফর করলেন পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করেন বৈঠক। মুসা জমিরের এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের প্রচেষ্টা হিসেবে মনে করছেন অনেকে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মুসা জমির বলেন, মালদ্বীপের তরফ থেকে ভারতের বিরুদ্ধে যেসব অবমাননাকর মন্তব্য করা হয়েছে ভবিষ্যতে তা আর পুনরাবৃত্তি হবে না। এ সময় ভারতীয় পর্যটকদের আবারও মালদ্বীপ ভ্রমণের আহ্বান জানান। আমি মনে করি আমাদের পর্যটন মন্ত্রী স্পষ্টভাবে বলেছেন ভারতীয় পর্যটকদের স্বাগত জানাতে চান। আমি নিজেও ভারতীয়দের স্বাগত জানাতে চাই যারা মালদ্বীপ ভ্রমণ করতে চান। ভারত মালদ্বীপ সম্পর্ক আবারও এগিয়ে যাবে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গত 8 মাসে মালদ্বীপ ও ভারতে আমরা নির্বাচনী চক্রের মধ্য দিয়ে যাচ্ছি। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় ভারত সফর করলেন যখন দেশটিতে থাকা সব সেনাদের সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। 10ই মে ছিল সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন। এরই মধ্যে সব সেনাদের সরিয়ে নেওয়া হলো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ফুটবলের খবর। বড় চমক দিয়ে আসন্ন কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে কোচ দরিফাল জুনিয়রের ব্রাজিল। 23 সদস্যের স্কোয়াডে প্রত্যাশিতভাবে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। বাদ পড়েছেন ক্যাসিমিরো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের মতো তারকা ফুটবলারদের। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফুল ব্যাক গুয়েলার্মে অ্যারেনা এবং ফরওয়ার্ড এভানিলসন লিমা। ঝুলিতে তাদের 9টা কোপা, গেলবারেরও ফাইনালিস্ট। তবুও সাম্বার সেই তালে এখন আর তেমন আচ্ছন্ন হয় না তাবৎ ফুটবল দুনিয়া। কোথায় যেন হারালো সেই ছন্দময় ফুটবল। তারকারও যে বড্ড ঘাটতি।
তবু দলটা যখন ব্রাজিল, ভক্তদের স্বপ্ন দেখার নেই কমানা। সেলেসাওদের সামনে আরও এক আক্ষেপ ঘোচানোর মঞ্চ। মার্কিন মুলুকে 20 জুন থেকে শুরু কোপা আমেরিকার 48তম আসর। 16 দলের এই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে 23 সদস্যের বহর চূড়ান্ত করে ফেলেছেন কোচ দরিভাল জুনিয়র। যেখানে আছে চমক, আছে আক্ষেপও। ইনজুরিতে নেইমার যে থাকছেন না সেটা জানা গিয়েছিল আগেই। এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। শুধু নেইমারই নন, দরিভালের এই দলে জায়গা হয়নি ক্যাসিমিরো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের। ইনজুরিতে চলতি মৌসুমে বেশ ঠুকেছেন লিভারপুলের অ্যালিসন বেকার, তবুও তাকে দলে রেখেছেন কোচ। আছেন এডারসনও, কিন্তু গোলবারে প্রথম পছন্দ বোধ হয় বেন্তে ম্যাথিউস। ডিফেন্সে মার্কিনিও মিলিতর সঙ্গে দানিলো লুইস। স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গুইলহার্মে এরানা। জোয়াও গোমেজ, ডগলাস লুইস, আন্দ্রেস পেরেইরা, লুকাস পাকেতাকে নিয়ে বেশ শক্তিশালী মিডফিল্ডই ব্রাজিলের। ফরওয়ার্ড লাইনে ভিনি, রদ্রিগো, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলির সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা এভানিলাসন লিমা। ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকে এই স্কোয়াডে আছেন মোটে 3 জন, বেন্তে, গুইলহার্মে আর এন্ড্রিক। যদিও 17 বছর বয়সী এন্ড্রিক ইতোমধ্যে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিশ্চিত করেছেন। বয়স 18 পূর্ণ হলে এবছরের জুলাইয়ে লস ব্ল্যাঙ্কোস শিবিরে যোগ দেবেন তিনি। কোপা আমেরিকার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে 2টি প্রীতি ম্যাচ। আসরে ডি গ্রুপে তাদের বাকি 3 প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে আর কোস্টারিকা। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নেতা কর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, অভিযোগ নেতাদের। প্রলাপ বকছে দলটি, পাল্টা জবাব ক্ষমতাসীনদের। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।